আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমাদের পড়াশোনা দিনকাল অনেক অনেক ভালো হচ্ছে। আজকের ভিডিওটার যে কারণে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তা হলো আমরা নতুন একটা প্লেলিস্ট বের করছি বা প্লেলিস্ট আপলোড করা হবে। এখানে বিগত 10 বছরের ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট বা বি ইউনিটের কোশ্চেনের একটা সলভ ক্লাস তুমি পাবে। এ দ্বারা তোমার কি লাভ হবে? এ দ্বারা তুমি বুঝতে পারবে যে বি ইউনিটে কি ধরনের প্রশ্ন হয় বা এই ধরনের ঘরানার প্রশ্নগুলো আসলে তুমি কিভাবে সলভ করবে। প্রতিটা কোশ্চেন কিন্তু জ্ঞানমূলক হয় না, তোমাকে কিছু কোশ্চেন দেখে বুঝতে হবে যে এটা হলো কি টাইপের কোশ্চেন এবং আমাকে কোন ট্রিকে এগোতে হবে। ঠিক আছে, ইভেন ইফ ইট ইজ বাংলা ইংলিশ, বাংলা ইংলিশেও কিন্তু ট্রিক্স আছে। সবকিছু ঢালাও মুখস্থ করে আসলে কিন্তু তুমি টাইমের মধ্যে কুলাতে পারবে না। ওকে, আমরা আজকে সলভ করব ইংরেজি। আমি মূলত তোমাদের ইংরেজি সলভ ক্লাসগুলোই নিব। ঠিক আছে, আমি একদম ডেডিকেটেড ইংলিশের দায়িত্বটাই নেওয়ার চেষ্টা করবো তোমাদের। ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট 13-14 সেশনের ইংরেজি কোশ্চেনটা আজকে আমরা খুব দ্রুত দেখব। ওকে, তোমরা দেখতে পাচ্ছ ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট 13-14 সেশন। ঠিক আছে, এটা অনেক আগে, ইভেন ওই টাইমে একটু কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ ছিল। এই যে এরকম সময়ে 13-14 সেশনে 20টা কোশ্চেন থাকতো, কিন্তু এখন কিন্তু ইংরেজিতে আমরা 15টা এমসিকিউ অ্যান্সার করি এবং বাকি অংশ রিটেন থাকে। ঠিক আছে, ওইটা ম্যাটার না। ওকে, আমরা এখন শুরু করব। তবে আমি 20টাই সলভ করবো, কোশ্চেনের ধাঁচ যেহেতু সেম আছে। প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে দ্য উইমেন ওয়াজ ড্যাশ, সামওয়ান মাইট রিকগনাইজ হার। দ্য উইমেন ওয়াজ ড্যাশ, সামওয়ান মাইট রিকগনাইজ হার। এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো খেয়াল করো। অ্যান্সার গুলোতে অপশন যে দেখতে পাচ্ছ এবিসিডি, প্রতিগুলোতেই দেখো তুমি এইটুকু বুঝতে পারবা যে দ্য উইমেন ওয়াজ আফ্রেড, চারটাতেই শুরুতে আফ্রেড আছে না? ঠিক আছে, এই যেহেতু মিলছে তুমি এখানে আফ্রেড বসায় বাকিটা এখন সলভ করো। দ্য উইমেন ওয়াজ আফ্রেড, এইটুকু দাঁড়াচ্ছে, একটু খেয়াল করো, মহিলাটি ভয়ার্ত ছিল। মহিলাটি ভয়ার্ত ছিল যে কেউ তাকে চিনে ফেলতে পারে। এখানে সম্ভাবনা বোঝাচ্ছে যে মহিলাটি ভয় পেয়েছিল যে এমন সম্ভাবনা আছে যে কেউ তাকে চিনে ফেলতে পারে। এইটা কিন্তু দেখো, এটা কিন্তু সম্ভাবনা। এই যে অংশটা দেখতেছো এটা সম্ভাবনা, এটা কিন্তু ক্যাপাবিলিটি বা পারা অর্থে পারা না, এটা সম্ভাবনা অর্থে। যেমন আমি বলতে পারি যে আজকে বৃষ্টি হতে পারে, মানে কি বৃষ্টি তো যে কোনো দিনে হইতে পারে, এটা তো তার ক্যাপাবিলিটি আছে, তাই না? তবে সম্ভাবনা বোঝাচ্ছি। ওকে, মহিলাটি ভয়ার্ত ছিল যে এমন হতে পারে। এই যে বাংলায় তুমি একটু খেয়াল করো, তুমি কোন কনজাংশনটা ইউজ করলে? মহিলাটি ভয়ার্ত ছিল যে কেউ তাকে চিনে ফেলতে পারে। যে, তুমি ইংলিশে যে বললে কোন ওয়ার্ডটা বা কোন কনজাংশনটা ব্যবহার করতে? অবশ্যই দ্যাট, তাই না? এখানে ভিটা ভুলে হয়ে গেছে। এখানে দেখো আফ্রেড, সো মহিলাটি ভয়ার্ত ছিল সুতরাং কেউ তাকে চিনে ফেলতে পারে, এটা হয় না। ঠিক আছে, কারণ কেউ তো তাকে চিনে নাই, চিনে ফেলতে পারে এটা সম্ভাবনা। বি নাম্বারটা আমরা স্কিপ করি, সি নাম্বারটা দেখা হয় কিনা। আফ্রেড অ্যাবাউট, মানে মহিলাটি ভয়ার্ত ছিল অ্যাবাউট। অ্যাবাউট হবে না কেন বলেন তো? অ্যাবাউট হবে না এর কারণ হচ্ছে অ্যাবাউট একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ধরো এভাবে তুমি বলতে পারো না যে দ্য উইমেন ওয়াজ আফ্রেড অ্যাবাউট সামওয়ান মাইট রিকগনাইজ হার। তুমি বলতে পারো যে দ্য উইমেন ওয়াজ অ্যাফ্রেড অ্যাবাউট গেটিং রিকগনাইজ। ঠিক আছে, এরপর একটা তুমি নাউন বসায় জিরান্ড ইউজ করতে পারতো, বাট এখানে কিন্তু অ্যাবাউট হয় না। ডিতে বলছে দ্য উইমেন ওয়াজ অ্যাফ্রেড উইথ সামওয়ান মাইট রিকগনাইজ, এটাও হবে না, এটাও প্রিপোজিশন। ঠিক আছে, এই দুটো প্রিপোজিশন। এবং যেহেতু দেখো উইমেন ওয়াজ অ্যাফ্রেড, এখানেও এটা একটা ফাইনাইট ভার্ব, এবং সামওয়ান মাইট রিকগনাইজ এইটাও কিন্তু একটা ফাইনাইট ভার্ব। সো দুই পাশে দুইটা ক্লজ আছে, বাট একটা কি পরাধীন বাক্য বাক্যাংশ আর একটা স্বাধীন বাক্যাংশ। অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এর মাঝে অবশ্যই এমন একটা কনজাংশন বসবে যেটা সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট কনজাংশন। তুমি যখন কনজাংশন এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পড়বা তুমি বুঝবে যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সবসময় সাবঅর্ডিনেট কনজাংশনটা বসে। এই কোশ্চেনের অ্যান্সারটা অনেকটা এরকমই। ওকে, তো অ্যান্সার কোনটা হবে আমি আবার দাগিয়ে দিই। অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, ঠিক আছে, এটা হবে অ্যান্সার।
ওকে, 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ড্যাশ রেসপেক্ট ইউর পয়েন্ট অফ ভিউ আই ক্যান নট এগ্রি। আচ্ছা, এই প্রশ্নটা একটা স্পেশালিটি আছে, এই প্রশ্নটা একটু এক্সেপশনাল প্রশ্ন, যে কোনো গ্রামার রুলের মধ্যে আমি ফলাইতে পারবো না। এখানে অর্থটা আগে বুঝতে হবে। ড্যাশ রেসপেক্ট ইউর পয়েন্ট অফ ভিউ, আমি তোমার দিকটা বা তোমার ওপিনিয়নটা রেসপেক্ট করি, ঠিক আছে, যতটা রেসপেক্ট করি, আই ক্যান নট এগ্রি, তবু আমি সম্মত হতে পারছি না, তোমার সাথে রাজি হতে পারছি না। এমন হতেই পারে তুমি কারো তার প্রতি রেসপেক্টফুল, বাট তার প্রতি তুমি সম্মতি প্রদান করছো না বা তুমি অ্যাকসেপ্ট করছো না তার কোনো ওপিনিয়ন। ওকে, এটা খুবই রেসপেক্টফুলি একটা তুমি রিজেক্ট করছো তার ওপিনিয়ন। এরকম যখন হয় যে দুইটা বাক্য আছে, দুইটা একদম ভিন্ন অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে, একটা হলো বোঝাচ্ছে যে আমি রেসপেক্ট করি বাট তাও আমি সম্মতি করবো না, এটা দুইটা ভিন্ন অর্থ বোঝাচ্ছে না। রেসপেক্ট করলে তো সম্মতি প্রদান করার কথা, অনেকটা এরকম, ঠিক আছে। যখন তুমি এরকম ভিন্নার্থক একটু ধরো বিরোধার্থক দুইটা বাক্য পাশাপাশি লিখছো, তখন তুমি কিভাবে করবা এটা মনে রাখবা যে আগে অ্যাডজেক্টিভ, দেখো সরি, একটু ওয়েট করো, লক করে তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যখন দুইটা বিরোধার্থক বাক্য, ঠিক আছে, বাক্য আছে এবং তুমি এমন ভাবে প্রকাশ করতে চাচ্ছ বাক্যটাকে যে আমি যতটা রেসপেক্ট করি, মানে যতটা রেসপেক্ট করতেছি বাট তাও আমি যাইতে পারতেছি না, এরকম। সো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা বসবে শুরুতে, এই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলতে কি মাছ, ঠিক আছে, এ মাছ, অ্যাজ মাছ, এগুলো কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করছে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে তারপরে অ্যাজ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, ঠিক আছে। তিনটা সিকোয়েন্স দেখেন, 1 নম্বরে বসবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, 2 নম্বরে বসবে অ্যাজ, 3 নম্বরে সাবজেক্ট, ঠিক আছে। এই জিনিসটা শিখে রাখেন, এই জিনিসটা শিখলে তুমি এই কোয়েশ্চেন যদি আসতো তোমার অ্যান্সার করার কোনো ঝামেলাই হইতো না। এই ফর্মুলার সাথে কোন অ্যান্সারটা যাচ্ছে একটু দেখো, আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি বামে, মাচ অ্যাজ আই, এখানেও একটু টাইপিং মিস্টেক আছে, মাচ অ্যাজ আই, মাচ অ্যাজ আই, আই অলসো, দেখো প্রথমে বলি মাচ অ্যাজ আই কিভাবে হয়, মাচ অ্যাজ আই রেসপেক্ট ইউর পয়েন্ট অফ ভিউ আই ক্যান নট এগ্রি, এভাবে হয় না। তারপরে দেখো আই অলসো রেসপেক্ট ইউর পয়েন্ট অফ ভিউ আই ক্যান নট এগ্রি, ঠিক আছে, আমি এইটাও হয়, এটাও কিন্তু বাক্যটা আই অলসো রেসপেক্ট ইউর পয়েন্ট অফ ভিউ আই ক্যানট এগ্রি, না না, এটাও একটু বাক্যে ফ্ল আছে, দেখো একটু চিন্তা করো যে একই বাক্য তো কমা দ্বারা যুক্ত, সো এইভাবে কিন্তু দুইটা বাক্য কমা দ্বারা যুক্ত হইতে পারে না, বেখাপ্পা হয়ে যায়। ইংরেজিতে কিছু কিছু কোয়েশ্চেন তোমাকে বুঝতে হবে যে জিনিসটা অড ইংলিশ, ঠিক আছে, অড ইংলিশ হইলে কিন্তু এটা ভুল হিসেবেই কাউন্ট হয় অ্যাডমিশন গুলোতে। ওকে, তারপরে দেখো সো মাচ অ্যাজ আই, এটাও হয় না, সো মাচ অ্যাজ আই, ঠিক আছে, সো মাচ তারপরে আবার অ্যাজ তারপরে আই রেসপেক্ট ইউর পয়েন্ট অফ ভিউ, এভাবে হয় না। শুধুমাত্র যদি গ্রামাটিক্যালি কারেক্ট বাক্য ধরতে চাও সেটা হলো এ নাম্বার। ওকে, আর এই স্লাইড গুলো কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবা সবাই, তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক পাবে, টেলিগ্রাম গ্রুপে ঢুকলে তুমি স্লাইড গুলো পেয়ে যাবা এবং আমিও অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করবো স্লাইড গুলো অবশ্যই। দেখেন পরবর্তী কোয়েশ্চেনটা ছিল চুজ দ্য মিসম্যাচড পেয়ার, চুজ দ্য মিসম্যাচড পেয়ার মানে এখানে জোড়ায় জোড়ায় কিছু শব্দ আছে, ঠিক আছে, পেয়ার বলতে কি বোঝাচ্ছে, জোড়া, এখানে জোড়া অর্থে বোঝাচ্ছে, ঠিক আছে, জোড়া বলতে কি এই যে এইগুলোকে জোড়া বোঝাচ্ছে, এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে দুইটা দুইটা করে ওয়ার্ড দেওয়া আছে, দেখো টেবল, টু ওয়েট, টেবল শব্দটা এখানে ই এর মতো দেখাচ্ছে, যদিও ভি কোন একটা স্লাইড বানানোর সময় সে ভি রিলেটেড কোনো প্রবলেম হয়ে গেছিল, সবগুলো স্লাইডে ভি চলে আসছে একটু। নিউরোটিক স্টেবল, আচ্ছা আমরা সবগুলো বাক্য দেখি, ঠিক আছে। দেখেন ইমিউন প্রোটেক্টেড মানে এখানে যে পেয়ার গুলো আছে এইগুলো কিন্তু প্রতিটা ম্যাচড আছে,
একটা আছে মিসম্যাচ, তোমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে। বলছে চুজ দ্য মিসম্যাচ পেয়ার, মানে অবশ্যই একটা কোয়েশ্চেন আছে যেখানে পেয়ারটা মিসম্যাচ বা ম্যাচ করে না। আচ্ছা আমরা অর্থগুলো দেখি। ইমিউন প্রোটেক্টেড, ইমিউন মানে কিন্তু সুরক্ষিত, ঠিক আছে। বডি ইমিউন মানে কি একদম সুরক্ষিত যে কোনো রোগ বালাই থেকে। তারপরে প্রোটেক্টেড মানে রক্ষিত বা সুরক্ষিত, এটা অর্থ কিন্তু একই। নিউরোটিক স্টেবল, নিউরোটিক শব্দটার অর্থ কি? নিউরোটিক শব্দটা একটা নিউরোসিসের সাথে রিলেটেড, ঠিক আছে। এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতো। তারপর স্টেবল মানে কি অনেক স্টেবল, আমরা জানি তো অনেক স্থির, মানে অনেক দৃঢ় অবস্থায় আছো, ঠিক আছে। দুইটা কিন্তু মিললো না। বি নাম্বার, তুমি যদি এরকম ভাবে অ্যান্সারটা পেয়ে যাও ওটা দাগাই দিবা, কারণ 3 নাম্বার 4 নাম্বার মিলবে। নার্ভাস যেরকম একটা স্টেট, ডিস্টার্বড এরকম স্টেট। নেট মানে জাল, মেশ মানেও এরকম ছড়ানো ছিটানো জাল। সো অ্যান্সার তুমি কিন্তু বুঝতে পারছো, এখানে অবশ্যই অ্যান্সার হবে বি, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেনে যদি যাই আমরা দেখতে পাবো শি ওয়েন্ট ড্যাশ দ্য বিগ গেট ড্যাশ দ্য প্রিজন ড্যাশ দ্য রোড। এই কোশ্চেনটা মূলত কি কোশ্চেন বলেন তো? এটা কোন টপিক থেকে কোশ্চেন আসছে? অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমাদের সবার পড়তে হয়, তাই না? এবং যে টপিকটা পড়তে গিয়ে আমরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ি বা সবচেয়ে বেশি বিরক্ত হয় সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দেখো তোমাকে বুঝতে হবে শি ওয়েন্ট ড্যাশ দ্য বিগ গেট। আমরা গেটের কি গেটের উপর দিয়ে যাই, নিচ দিয়ে যাই, না গেটের মধ্য দিয়ে যাই? যখন আমরা কোনো কিছুর মধ্য দিয়ে যাই তখন অবশ্যই এই জায়গায় থ্রু হয়, ঠিক আছে। থ্রু দ্য গেট, থ্রু দ্য গেট সবসময় আমরা গেটের ক্ষেত্রে থ্রু ইউজ করি এই জন্য। তারপরে দেখেন থ্রু দ্য গেট তো আমরা পেলাম, তারপরে বলছে ড্যাশ দ্য প্রিজন, ঠিক আছে। কি এই যে গেট, এই গেটের সাথে কিন্তু প্রিজনের সম্পর্ক। এই গেটটা কিসের গেট? প্রিজনের গেট। যখন এরকম কিসের গেট, ধরো কিভাবে মনে করি, ধরো এই রুমের এসি, এসি অফ দ্য রুম, তাই না? এরকমই গেট অফ দ্য প্রিজন ড্যাশ দ্য রোড। দেখো রোড একটা, সে এদিক দিয়ে গিয়ে রোড একটা সারফেস, সেখানে সে উঠে পড়লো, ঠিক আছে। রোডের উপরে উঠলো, কিন্তু এখানে একটা ইউনিক প্রিপোজিশন বসবে যেটার ইউজ আমরা সচরাচর করি না, সেটা হলো অন টু, কারণ অন্যগুলো মেলে না। দেখো কি কেন মেলে না বললাম, আমরা বি থেকে শুরু করব, ঠিক আছে। কারণ তুমি বলতেছি, কারণ তুমি বুঝতেছো যে এই নাম্বারটা অ্যান্সার হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। হ্যাঁ অলরেডি 70% জিতে গেছে। প্রথমটা বিতে বলছিল যে অ্যাক্রস ইনসাইড ওভার, হয় কি অ্যাক্রস দ্য বিগ গেট ইনসাইড অফ দ্য প্রিজন, জিনিসটা পুরোপুরি অড। তারপরে সি নাম্বার দেখো she went into the big gate, into মানে কি গেট কি কোনো জায়গা যেটার মধ্যে ঢুকে বসে থাকা যায়? গেট জাস্ট একটা লেয়ার যেটা তুমি পার করে ফেলতে পারো। সো ইনটু কিন্তু প্রথমে বাদ, এরকম এলিমিনেট করতে থাকবে অ্যান্সার। পরে ডিতে দেখবা যে বাই আছে, বাই দ্য বিগ গেট, আচ্ছা বাই কোনোভাবে মানলাম, বাট টু দ্য প্রিজন এভাবে হয়? এটা তো কোনোভাবেই অ্যান্সার হয় না। ওকে, তাহলে এই নাম্বারটা অ্যান্সার, এবং এই জায়গায় দেখেন অন টু হলো পারফেক্ট প্রিপোজিশন। আশা করি বুঝতে পারছি আমরা। তারপরে দেখেন ফ্রম আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড উই ক্যান ইনফার দ্যাট দ্য পোয়েট স, এটা তৎকালীন ওই সময় 13-14 সালের দিকে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে ড্যাফোডিলস কবিতাটা ছিল। ড্যাফোডিলস এমনিতেও কিন্তু অনেক ফেমাস কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, তোমরা অনেকেই শুনে থাকতে পারো বা নাও শুনতে পারো, বাট ফেমাস কিছু কবিতা সম্পর্কে বা ফেমাস কিছু ইংলিশ রাইটার, এদের নভেলস, এদের গল্পের বই, এগুলো কিন্তু আমাদের জানা উচিত। এই কবিতাটার লাইন ছিল যে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড দ্যাট floats high over vales and hills when all at once I saw a cloud, a host of golden daffodils। মানে সে, এবং কবিতার মাঝে একটা লাইন ছিল যে 10,000 saw I at a glance, মানে সে 10,000 ড্যাফোডিল দেখছিল। আসলে এখানে বলছে যে সে আসলে কতগুলো ড্যাফোডিলস দেখছিল, 10,000 মিনস কিন্তু আসলে সে তো গুণে দেখে নাই 10,000, ঠিক আছে। এখানে দেখো অপশনগুলো দেখো, 10,000 ড্যাফোডিলস কবিতা অনুযায়ী অ্যাকচুয়ালি সে বলছে যে সে 10,000 দেখছিল, বাট কবিতার মিনিং অনুযায়ী এটা কিন্তু ভুল। মানে মিনিং যদি তুমি দেখো এখানে আসলে অনেক ড্যাফোডিলস দেখছে এটা বোঝাচ্ছে, ঠিক আছে। সে আসলে মিল্কি ওয়ে অ্যান্ড ড্যাফোডিলস, আসলে সে মিল্কি ওয়েও তো চোখ দিয়ে দেখে নাই, তাই না? সে এগুলোকে তুলনা করেছে এরকম ভাবে। দিতে দেখো আ হোস্ট অফ ইয়েলো ড্যাফোডিলস, এভাবেও তুমি আসলে ইয়েলো মেনশন করা ছিল না,
ঠিক আছে, কোনো কালার মেনশন ছিল না কবিতাতে। সো এখানে মিন করতেছে আসলে ড্যাফোডিলের সংখ্যাটা, হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, এবং কবিতার আরেক যে মাঝে লাইন ছিল 10,000 saw I at a glance, ওইটা বোঝাচ্ছে। বাট এখনকার ক্ষেত্রে এই প্রশ্নটা আসার মতো আর নাই, কারণ এই কবিতাটা আর তোমাদের সিলেবাসে সংযুক্ত নাই। অ্যাপেল অফ ডিসকর্ড খুবই ফেমাস একটা, কি বলেন তো, ফেমাস একটা ইডিয়াম। এই ইডিয়ামটার অর্থ ডিসকর্ড, ঠিক আছে, অ্যাপেল অফ ডিসকর্ড, যেটা নিয়ে সবাই মারামারি করে। ধরো একটা বস্তু, এটা নিয়ে সবার দ্বন্দ্ব, সবার মারামারি, এই জিনিসটাকে আমরা বলবো অ্যাপেল অফ ডিসকর্ড, অর্থাৎ অবজেক্ট অফ ডিসপিউট। ওকে, এখানে তো তাহলে বুঝতে পারছো নিঃসন্দেহে অ্যান্সার এইটা, ঠিক আছে। এটা তোমাদের পড়ালেখা করার বিষয়ের মধ্যে থেকে ভোকাবুলারি, এখানে বোঝার আর কিছু নাই। প্রেডিকশন মনে রাখবা, লাস্টে সিটি আছে, এমন যে নাউন গুলো আছে, সরি, এমন যে ভার্ব গুলো আছে, এইগুলোর নাউন ফর্ম, ঠিক আছে, এমন যে ভার্ব গুলো আছে, এগুলোর কে নাউন করতে গেলে তুমি অ্যাকশন যুক্ত করো, এটা মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে। ধরো তুমি বললাম যে অ্যাডিক্ট, অ্যাডিক্ট লাস্টে সিটি আছে, এটার নাউন কি, অ্যাডিকশন। ডেপিক্ট, ডেপিকশন, ঠিক আছে। প্রেডিক্ট, প্রেডিকশন, এরকম ভাবে, ঠিক আছে। সো এটা তুমি নর্মালি বুঝতে পারছো যে অ্যান্সার হবে বি, প্রেডিকশন। Iron dash for weapons and tools in the Bronze Age. Iron dash for weapons and tools in the Bronze Age. আচ্ছা, প্রথমে প্রশ্নটা দেখে তুমি বুঝবা যে এই সাবজেক্টটা নিজে কাজ করতে পারে না, ঠিক আছে, এটা একটা প্যাসিভ সাবজেক্ট। বাকিগুলো অপশন দেখে তুমি বুঝবা যে আসলে কোশ্চেনে কি চেয়েছে। আয়রন ইজ জেনারেলি ইউজড, এটা কি হবে নাকি জেনারেলি ইউজড, এটা হবে, এটা হবে না, কারণ প্যাসিভ সাবজেক্টের সাথে কখনো অ্যাক্টিভ ভার্ব হতে পারে না। আয়রন ইউজড, এটাও হতে পারে না, কারণ এটাও অ্যাক্টিভ ভার্ব। আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের সাথে সব সময় বি ভার্ব থাকবে শুরুতে, সো বি ভার্ব না থাকলে ওটা কেটে দিবা। তো হয় এ হবে নয়তো ডি হবে, তাই না? এখানে ইজ জেনারেলি ইউজড হবে নাকি ওয়াজ জেনারেলি ইউজড হবে? দেখো, ব্রোঞ্জ এজের কথা বলছে, যেটা অনেক আগের প্রাচীন সময়, তো এটা যখন অতীত, তোমার ভার্ব হতে হবে কি, অতীত, যেটা ডি নাম্বার শুধু। তো অ্যান্সার হবে ডি নাম্বার। এটা বুঝতে পারছি সবাই? আশা করি বুঝতে পারছি। A snake can eat and digest animals much larger than dash. এখানে কিন্তু বোঝাচ্ছে একটা সাপ তার চেয়েও বড় একটা অ্যানিমেলকে খেয়ে ডাইজেস্ট করে ফেলতে পারে। এখানে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট ছিল স্নেক, স্নেক হলো বাক্যের সাবজেক্ট, একই সাথে বাক্যের এই যে লার্জার দেন ড্যাশ, কার চেয়ে, ঠিক আছে, এটাও কিন্তু স্নেক, ঠিক আছে, কিন্তু দুই জায়গায় তো আমি আর স্নেক লিখবো না। মনে রাখবা যে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই হয়, যেমন আই ডিড ইট মাই সেলফ, মানে আমি নিজেই কাজটা করছি, কে করছে, আমি করছি, এটা আমার দ্বারাই করা, মানে আমার জন্যই করা হয়েছে, ঠিক আছে, কার জন্য করছে, আমার জন্যই। যখন এরকম হয়, নিজের অর্থে ইউজ হয়, তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি, ঠিক আছে। যখন সাবজেক্ট অবজেক্ট মিল থাকলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? যে ওয়ার্ড গুলোর সাথে আমরা সেলফ যুক্ত, ঠিক আছে, মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফ, ইয়োর সেলফ, এগুলো সব। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখেন। তাহলে এটা তো বুঝতে পারছেন। আচ্ছা, এটা অ্যান্সার বলে দেই। এটা তো নিঃসন্দেহে অ্যান্সার ইট সেলফ, ঠিক আছে, কারণ এখানে স্নেক নিজেই বোঝাচ্ছে। তারপরে দেখেন, অফ দ্য টু বয়েজ লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। অফ দ্য টু বয়েজ মানে দুই ছেলের মধ্যে, এই যে এই দুইজন ছেলে আছে, ঠিক আছে, 1 এবং 2, এটা একটা ছেলে, এটা একটা ছেলে। লতিফ ধরলাম, এটা হলো লতিফ, ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। দেখেন, লতিফ এর নাম ধরলাম যে এক্স,
আর এটা হলো লতিফ। ঠিক আছে, লতিফ এক্স এর চেয়ে লম্বা যখন দুইজনের মধ্যে কম্প্যারিজন করা বোঝায়, তোমরা নিশ্চয়ই শুনে থাকবা বা জানো অ্যাডজেক্টিভের ডিগ্রি, এই কনসেপ্টটা চলে আসে। দুইজন মানুষের মধ্যে যখন কম্পিটিশন বা কম্পারিজন, তখন তুমি লিটারেলি তখন তুমি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করো, তাই না? যেমন গুড, বেটার, বেস্ট বা টল, টলার, টলেস্ট, এই যে মাঝেরটা, ঠিক আছে, টলার, তারপরে বেটার, তারপরে যখন সিলাবল বেশি থাকে তখন আমরা মোর ইউজ করি, তাই না? ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এক্স। এখানে দেন এক্সটা অমিট করে দিয়েছে জাস্ট, ঠিক আছে, বাট দুইজনের মধ্যেই তো কম্পারিজন, তোমাকে কিন্তু হিন্ট দিয়েছে যে দুইজনের মধ্যে কম্পারিজন। সো এখানে তুমি নিঃসন্দেহে লিখে দিতে পারো যে মোর ইন্টেলিজেন্ট। তারপরে দেখো দে হ্যাভ ট্রাইড বাট ফেইলড। এখানে ট্যাগ কোয়েশ্চেন থেকে তোমাকে ডিরেক্ট কোয়েশ্চেন দিয়েছে, খুবই ইজি কোয়েশ্চেন, আমরা জানি। এই পাশে অ্যাফার্মেটিভ আছে, তাই না? দে হ্যাভ ট্রাইড বাট ফেইলড, যেহেতু হ্যাভ ভার্ব আছে, তুমি এখানে হ্যাভ এর নেগেটিভ কি? হ্যাভেন্ট দে। দে হ্যাভ ট্রাইড বাট ফেইলড, হ্যাভেন্ট দে। এখানে অ্যান্সার প্রথমে দেখো এই নাম্বারই দেওয়া আছে, বাকিগুলো এগুলো কিন্তু ভুল। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ড্যাশ অফ হিজ অবস্টিনেসি উই কুড নট রিচ এনি কনক্লুশন। অবস্টিনেসি শব্দটার অর্থ তোমাকে প্রথমে জানতে হবে। এর অর্থ জেদ। জেদ, আমরা জেদ বা জেদ যাই বলি না কেন, বা আমাদের স্টাবার্নেস, ঠিক আছে, স্টাবার্ন, কেউ স্টাবার্নেস, ওই স্টাবার্নেস এর আরেকটা সিনোনিম হলো অবস্টিনেসি। উই কুড নট রিচ এনি কনক্লুশন, ঠিক আছে, এর জন্য আমরা কি পারি নাই? কোনো কনক্লুশনে পৌঁছাইতে পারি নাই বা কোনো উপসংহারে পৌঁছাইতে পারি নাই। এখানে তোমাকে চিন্তা করতে হবে যে দেখো তার জেদের কারণে, দেখো কারণে ওয়ার্ডটা লেখা নাই, তবু তুমি বুঝতেছো আসলে জেদের, এখানে বোঝাচ্ছে যে তার জেদের কারণে আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারি নাই। আচ্ছা, তুমি এখানে যদি দেখো ফুল অফ হিজ অবস্টিনেসি উই কুড নট রিচ এনি কনক্লুশন, হয়? হয় না। তার জেদে পরিপূর্ণ আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারলাম না, এটা কোনো অর্থ দ্বার হচ্ছে না। মাচ অফ হিজ অবস্টিনেসি, অনেক তার জেদ, তার জেদ, অনেক তার জেদ, আমরা কনক্লুশনে পৌঁছাইতে পারি না। এই যে মাঝে যে যুক্ত করবে, এখানে তো বুঝতে পারছো যে তার জেদের কারণে, এই যে বাংলায় কারণে বলছি আমরা, এই কারণেই তো কি? বিকজ, ঠিক আছে, এই যে বিকজ, এখানে বানানটা ভুল হতে পারে, বাট বিকজ, ঠিক আছে, এটা বিকজ, বিকজ অফ হিজ obstinacy, because of his obstinacy we could not reach any conclusion. তারপরে দেখেন my broken ankle is dash me, এখানে পেইনিং আছে, হার্টিং আছে, এইকিং আছে, উন্ডিং আছে। আচ্ছা, এখানে সবগুলো একই রকম শোনাইলেও অ্যান্সার কিন্তু একটাই আছে, সেটা কি জানেন? এখানে তোমাকে বুঝতে হবে যে এখানে বলছে মাই ব্রোকেন অ্যাঙ্কেল ইজ ড্যাশ মি, মানে আমার অ্যাঙ্কেল আমাকে কি করতেছে, ঠিক আছে। আমি যদি বলতাম যে অ্যাঙ্কেল অথবা মাই অ্যাঙ্কেল, ধরো মাই অ্যাঙ্কেল ইজ ড্যাশ, তখন কিন্তু তুমি পেইনিং বা হার্টিং লিখতে পারতা না, তুমি এইকিং লিখতে, তাই না? এইকিং, ব্যথা হচ্ছে। বাট এখানে বোঝাচ্ছে মাই অ্যাঙ্কেল ইজ ড্যাশ মি, আমাকে কি করতেছে? আমাকে হার্ট করতেছে, ঠিক আছে। পেইনিং বলতে কিছু নাই, পেইন হলো নাউন, ঠিক আছে, পেইন নাউন, পেইনিং হয় না, ইউজ হয় না। সো হার্টিং, তুমি যখন বলবো যে মাই অ্যাঙ্কেল আমাকে কিছু করতেছে, সেটা হলো হার্টিং, মাই অ্যাঙ্কেল ইজ হার্টিং মি। আর উন্ডিং মি না, উন্ড আমরা ক্ষতগুলোকে বলি, আমরা কেটে যাওয়া, ইয়া করা, এগুলোকে আমরা বলি। উন্ড কিন্তু আমাদের পামচ খেলো, ওইটা উন্ড না, ঠিক আছে, ওইটা এই। ওকে, আমরা বুঝি। নেক্সট কোয়েশ্চেন, ইউ মে ড্যাশ কালচারাল শক বাই গেটিং ড্যাশ টু দ্য নিউ লাইফ। আচ্ছা, কালচারাল শক বলতে আমরা কি বুঝি জানো? কেউ যখন নতুন কোন একটা পরিবেশে যায়, ধর কেউ বাংলাদেশ থেকে আমেরিকা গিয়েছে, ঠিক আছে, আমেরিকা উদাহরণ দিলাম কারণ ওদের কালচার, ওদের তো যদিও কোনো কালচার অ্যাকচুয়ালি নাই, আমেরিকান কিন্তু কোনো কালচার নাই, ওরা কিন্তু একটা মিক্সড, ঠিক আছে। বাট দেখো বাংলাদেশ থেকে যে আমেরিকা যাবা, এখানে বিস্তর সাংস্কৃতিক এবং সামাজিক ডিফারেন্সের কারণে সে একটা শক ফেস করবে, ঠিক আছে, সে পার্মানেন্টলি ওখানে থাকার জন্য শক ফেস করবে, ওইটা আমরা বলি কালচারাল শক, ঠিক আছে, ওইটার অর্থ না লিখি। তুমি কালচারাল শক পাইতে পারো, মানে ইউ মে ড্যাশ কালচারাল শক, মানে এখানে বোঝাচ্ছে পাড়ি দেওয়া, পাড়ি দেওয়া অর্থে, কোন অর্থে তুমি এটা সম্পর্কে বাঁচতে পারো বা
বাঁচা, ঠিক আছে। কালচারাল শক থেকে বাঁচতে পারো বাই গেটিং ড্যাশ টু দ্য নিউ ওয়ে অফ লাইফ। জীবনের নতুন একটা ওয়ের সাথে তুমি কি হওয়ার মাধ্যমে বাঁচতে পারো? দেখো, ইউ মে ফিল কালচারাল শক বাই গেটিং ইউজ টু দ্য নিউ ওয়ে অফ লাইফ। তুমি যদি আরো নিউ লাইফে ইউজ টু হয়ে যাও, ঠিক আছে, তাহলে কি তুমি আরো কালচারাল শক ফিল করবে? অবশ্যই না। প্রথম উত্তরটা একদম সামঞ্জস্যপূর্ণ না। বি নাম্বার দেখো, ইউ মে গেট কালচারাল শক বাই গেটিং এক্সপোজ টু দ্য নিউ ওয়ে অফ লাইফ। এক্সপোজ ওয়ার্ডটা কখনো নিউ ওয়ে অফ লাইফ এর সাথে এভাবে হচ্ছে না, ঠিক আছে। এক্সপোজ টু দ্য নিউ ওয়ে অফ লাইফ, ধরো এক্সপোজ হইলা নিউ ওয়ে অফ লাইফ এর সাথে, তুমি কি আবার কালচারাল শক ফেস করবা? অড, ঠিক আছে, সবগুলোই অড। দেখো, সি নাম্বারটা গিয়ে শুধু তুমি দেখবা যে ইউ মে ওভারকাম কালচারাল শক। ওভারকাম করার শব্দটা কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। ওভারকাম মানে জয় করা, ঠিক আছে, কোনো হার্ডশিপকে তুমি জয় করছো। বলে না যে উই শ্যাল ওভারকাম সামডে, আমরা করবো জয়, গানটার যে ইংলিশ ভার্সন ওইটাতে বলে। তুমি কালচারাল শক ওভারকাম করতে পারবা, পাড়ি দিতে পারবা, বা জয় করতে পারবা, বা বাঁচতে পারবো এটা থেকে বাই গেটিং অ্যাকাস্টমড, ঠিক আছে। অ্যাকাস্টমড শব্দটার অর্থ খুবই ইম্পর্টেন্ট। অ্যাকাস্টমড এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ইউজ হয়। অ্যাকাস্টম টু মানে খাপ খাইয়ে নেওয়া, কোনো কিছু পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। তো আলটিমেটলি কিন্তু ডি নাম্বারে আবার দেখো যে ওই অ্যান্সারটা মিলবে না। ডি নাম্বারে দেখতে পাচ্ছ যে ইউ মে নিড কালচারাল শক। কালচারাল শক ভাই কি কারো প্রয়োজন হয়? কেউ কি নিড? ডু এনিওয়ান নিড কালচারাল শক? নো ওয়ান ওয়ান্টস টু হ্যাভ শক, তাই না? তো সি নাম্বার হবে এখানে কারেক্ট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট স্পেলিং ইন মনে রাখবে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি সি দুইটা, এস দুইটা, ঠিক আছে। এখন বের করো কোথায় ইন, তো সবগুলোর সামনে আছে, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে, বাট সিও দুইটা থাকবে, এসও দুইটা থাকবে। এবং অ্যাক্সেসিবিলিটি দেখো এইটা, ডাবল সি এর পরে ই আর এস এর পরে আই, মাত্র এইটা দেখো অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে। অ্যাক্সেস ওয়ার্ডটার যেমন ওই রকমই সিবিলিটি আর সামনে ইন, এটাই হলো অ্যান্সার। ওকে, আমাদের মোটামুটি 13-24 সালের যে ইউনিট বা ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের প্রশ্ন ছিল ওইটা আমরা সলভ করে ফেললাম, এবং প্লে লিস্টটা কিন্তু চলতে থাকবে কন্টিনিউয়াসলি। সো যদি তোমাদের ইউনিট রিলেটেড যে কোনো কোয়েশ্চেন সলভ বা যে কোনো প্রবলেম হয়, তুমি বারবার এই প্লে লিস্টে ফিরে আসতে পারবে, এবং স্লাইডটা বা প্রশ্নটা যদি কারো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর হিয়ারিং টু আস, এবং আমাদের দেখা হবে আবার কোনো আরেক ভিডিওতে।